ওয়েবিনারটি আয়োজন করা হয়েছে ইকোনমিক্স স্টুডেন্টস সোসাইটি অফ বাংলাদেশ ইএসএসবি। ওকে, সরি, আবার শুরু করছি। আসসালামু আলাইকুম। সমার্থের অর্থনীতি সাপ্তাহিক ওয়েবিনারের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ওয়েবিনারটি আয়োজন করা হয়েছে ইকোনমিক্স স্টুডেন্টস সোসাইটি অফ বাংলাদেশ ইএসএসবি এবং ইএসএসবি এর বাংলা নিউজ লেটার সমার্থ এর যৌথ প্রযোজনায়। আমাদের এই সাপ্তাহিক ওয়েবিনারের মূল লক্ষ্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে শ্রম এবং এর মাধ্যমে অর্জিত অর্থ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। আজকের আলোচ্য বিষয় হলো জনসংখ্যা ও কর্মসংস্থান, সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার। আজকের এই সেশনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, যিনি অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তিনি পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, চায়না থেকে। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি আমাদের সাথে রয়েছেন এবং তার মূল্যবান সময় আমাদের উপহার দিয়েছেন। সেই সাথে স্বাগত জানাচ্ছি ইএসএসবি এর সকল সাধারণ মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার আব্দুল হাকিম সহ সকল শুভানুধ্যায়ীকে। একই সাথে যে যেখান থেকে ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা সরাসরি আমাদের সম্মানিত অতিথি ডক্টর শরীফুল ইসলাম স্যারের কাছে চলে যাব জনসংখ্যা ও কর্মসংস্থান বিষয়ে তার মূল্যবান বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই এই গুরুত্বপূর্ণ ওয়েবিনারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যারা আয়োজক আছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যে নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সঠিক নীতি নির্ধারণ করে সঠিক কর্মপন্থা তৈরি করে সামনে এগিয়ে যাবার জন্য আজকের যে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের জনসংখ্যা এবং কর্মসংস্থান, সমস্যা, সম্ভাবনা এবং প্রতিকার। এই আলোচ্য বিষয়টি অত্যন্ত সময় উপযোগী, কারণ আমরা সকলেই, বিশেষ করে তরুণ সমাজ, আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি এবং স্বপ্ন দেখছি। তো আজকের যে বিষয়টি, সেই বিষয়টি যদি আমি আলোচনা করি, এখানে স্পষ্টভাবেই উল্লেখ আছে যে জনসংখ্যা এবং কর্মসংস্থান, সমস্যা, সম্ভাবনা এবং প্রতিকার। তার মানে আমার আলোচনাটা যদি আমি 3টা পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে আমার মনে হয় আলোচনাটা প্রাসঙ্গিক হবে। যে জনসংখ্যা কি সমস্যা বাংলাদেশের জন্য? যদি সমস্যা হয় তাহলে তার প্রতিকার কি? আর জনসংখ্যা কি কোনো সম্ভাবনা হতে পারে অর্থনীতির জন্য? যদি সম্ভাবনা হয় তাহলে কিভাবে সেই সম্ভাবনা? এই কয়েকটা বিষয় আলোচনা করলেই আমার মনে হয় আজকের বিষয়ের আলোচনাটা প্রাসঙ্গিক হবে। আচ্ছা, তার আগে একটা বিষয় একটু আলোচনা করি, যে সেটা হচ্ছে যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র যখন আমাদেরকে দেখানো হয়, তখন বড় বড় ভবন, বড় বড় কলকারখানা, দীর্ঘ সেতু, প্রশস্ত রাস্তা ইত্যাদি দেখানো হয়। কিন্তু উন্নয়নের চিত্র বলতে কি শুধু এগুলোকেই বোঝায়? না স্যার, অবশ্যই না। আসলে আমার কাছে মনে হয়, বা আমরা এটা স্বীকার করব, যে আসলে উন্নয়নের চিত্র বলতে শুধু এই অবকাঠামোগত যে উন্নয়ন, যেই উন্নয়নের চিত্র আমরা এতদিন দেখে এসেছি, বা আমাদের যারা উন্নয়নের কথা বলতো তারা আমাদেরকে এই বিষয়গুলোই বলতো, কিন্তু আসলে উন্নয়ন বলতে এগুলোকেই বোঝায় না। আমি মনে করি প্রকৃত অর্থে উন্নয়ন হচ্ছে উন্নত মানব সম্পদ, একটা দেশের জন্য উন্নত মানব সম্পদ। আজকে যে দেশগুলো উন্নত আমরা দেখতে পাচ্ছি, যেমন
উন্নত যে দেশগুলো আছে যেমন ফ্রান্স, জার্মানি, হংকং, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই দেশগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এই দেশগুলোর জনসংখ্যা দিন দিন কমছে, রাইট? তো এই দেশগুলো জনসংখ্যা যাতে বৃদ্ধি পায় তার জন্য মানুষকে অনেক ধরনের ইনসেন্টিভ প্রদান করে, কারণ জনসংখ্যা এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জনসংখ্যা যদি কমতে থাকে তাহলে লেবার বা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ উপাদান লেবারের পরিমাণ কমতে থাকে, সুতরাং অর্থনৈতিক গতিশীলতা কমে যেতে পারে, যে কারণে এই দেশগুলো আজকে একটা সংকটের মধ্যে আছে। অন্যদিকে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের জনসংখ্যার আধিক্য এত বেশি যে এটাকে আমরা সমস্যা মনে করি। কিন্তু কেন সমস্যা মনে করি, সেই সমস্যার কারণগুলো কি কি? 2022 সালের সর্বশেষ যে জরিপ হয় সেই জরিপ অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা 16 কোটির উপরে, কিন্তু চলতি বছরে 2022 সালের হিসাবের ভিত্তিতে প্রাক্কলিত যে সংখ্যা সেটা এখন বর্তমানে 17 কোটি 15,90,000, প্রায় 17 কোটি 16 লক্ষ জনসংখ্যা। এই ছোট্ট একটা দেশে এই জনসংখ্যা অনেক বেশি। এখন কি কারণে এই সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো আমরা একটু আলোকপাত করতে পারি। যে প্রথমেই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বেকারত্বের সমস্যা। জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি কর্মসংস্থানের চাহিদা বৃদ্ধি পায় এবং সেই অনুযায়ী যদি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব না হয় তাহলে বেকারত্বের একটা সমস্যা দেখা দেয়। সো এই ক্ষেত্রে আমাদের দেশে আমরা বলতে পারি অধিক জনসংখ্যা অবশ্যই একটি সমস্যা, কারণ আমাদের দেশে বেকারত্বের অবস্থা চরম পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর তথ্য অনুযায়ী 2022 সালের যে জরিপ হয় সেই জরিপে দেখা গেছে যে যদিও বাংলাদেশের জরিপের বিশ্বাসযোগ্যতা কতটুকু সেটা আমরা সকলেই বুঝতে পারি, তারপরেও তারা যে কথাটি বলে যে বাংলাদেশের বেকারত্বের হার 3.6%, অর্থাৎ মোট যে জনশক্তি কর্মক্ষম জনশক্তি সেটা হচ্ছে 7,30,00,000 প্লাস, তার মধ্যে 25,70,000 বেকার, সেই হিসেবে এটার পার্সেন্টেজ 3.6%। কিন্তু এই সংখ্যা আরো অনেক বেশি। আমি যদি কিছু তথ্যপত্র দেই অন্য উল্লেখ করেছে, যেমন আইএলও 2018 সালের প্রতিবেদনে উল্লেখ করে যে বাংলাদেশে বেকারের সংখ্যা 3 কোটি এবং আগামী কয়েক বছরে, তখন তারা উল্লেখ করে আগামী কয়েক বছরে এটা দ্বিগুণ বা 6 কোটি ছাড়িয়ে যেতে পারে। সুতরাং বাংলাদেশের যে আসলে প্রকৃত চিত্র, মানে বেকারত্বের যে প্রকৃত চিত্র, সেই চিত্রটি আসলে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর পরিসংখ্যানে আসলে পাওয়া যায় না, এটা আরো অনেক বেশি। এছাড়াও জনসংখ্যার বৃদ্ধির যে সমস্যা হতে পারে সেটা সামাজিক এবং অর্থনৈতিক চাপ। জনসংখ্যা বৃদ্ধির ফলে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং সামাজিক সেবা খাতের উপর চাপ বাড়তে পারে। কর্মসংস্থান না পাওয়ার কারণে দারিদ্র্যের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যা দেশের আর্থিক অগ্রগতিকে ব্যাহত করতে পারে। আর যে সমস্যাগুলো দেখা দিতে পারে জনসংখ্যা বৃদ্ধির কারণে, যেমন কর্মসংস্থানের গুণগত মান। আমাদের দেশে একটি বড় সমস্যা যে আইএলওর ডেফিনেশন অনুযায়ী 3.6% বেকারত্ব দেখানো হয়েছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর পরিসংখ্যানে। সেখানে বলা হয়েছে যে গত 1 মাসে একজন ব্যক্তি যদি অ্যাক্টিভলি কাজ খুঁজে এবং তার শেষের 7 দিনে 1 ঘন্টা কাজ করার সুযোগ না পায় তাহলে তাকে বেকার বলা হয়। তার মানে এখানে আংশিক বেকারত্বের পরিমাণ আছে। যদি কেউ 1 ঘন্টা কাজ করে তাহলে তাকে আমরা বেকার বলছি না, তাহলে আমরা বেকার বলছি না। কিন্তু এটা তো ফুল এমপ্লয়মেন্টের চিত্র প্রকাশ করে না। যেমন একজন গ্র্যাজুয়েট যদি টিউশনি করে, মাসে 6,000 টাকা ইনকাম করে, তাহলে আমরা আইএলওর ডেফিনিশন অনুযায়ী তাকে বেকার বলছি না। কিন্তু বাংলাদেশে এরকম বেকারত্বের সংখ্যা অনেক। আর বাংলাদেশের অধিকাংশ কর্মসংস্থান অনানুষ্ঠানিক খাতে, ইনফর্মাল সেক্টরে। ইনফর্মাল সেক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে চাকরির নিশ্চয়তা
এবং সুযোগ সুবিধার অভাব রয়েছে। এছাড়াও ফরমাল সেক্টরের তুলনায় ইনফরমাল সেক্টরের যারা যাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তাদের বেতন এভারেজে 35% কম। তার মানে তারা কম মজুরি পান। সুতরাং যে বেকারত্বের চিত্র দেখানো হচ্ছে, আসলে এই বেকারত্ব যে কর্মসংস্থানের যে চিত্র দেখানো হচ্ছে, সেই কর্মসংস্থানের চিত্রের গুণগত মান খুব ভালো না বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা আসি যে জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যা আমাদের দেশের জন্য কিভাবে সম্ভাবনা তৈরি করতে পারে। বাংলাদেশ এমন একটি দেশ যে এই দেশে বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা এনজয় করছি বাংলাদেশে বা উপভোগ করছি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে এমন একটি জনসংখ্যার এমন একটি অবস্থা যেখানে কর্মক্ষম জনসংখ্যা সবচেয়ে বেশি। 2022 সালের যে জরিপ হয় সেখানে দেখা গেছে যে 15 বছর থেকে 64 বছর এই বয়স সীমার মধ্যে বাংলাদেশের মোট জনশক্তির বা জনসংখ্যার 65% আমাদের দেশে এখন বাংলাদেশের মোট জনসংখ্যার 65% বাংলাদেশে এখন মানুষ আছে। তার মানে 15 বছরের নিচে এবং 65 বছরের উপরে বা 64 বছরের উপরে জনসংখ্যা মাত্র 35%। এবং এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশে 2035 সাল পর্যন্ত থাকবে। 2047 সালের পর থেকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর পরিমাণ 2035 সাল থেকে কমতে থাকবে এবং 2047 সালে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হয়তো আমরা আর উপভোগ করব না। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জনসংখ্যার যে একটা বৈশিষ্ট্য। সুতরাং এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশের অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি পেতে পারে। সেটা একটা বড় সম্ভাবনা। এছাড়াও যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অধিক জনসংখ্যা, সেটা হচ্ছে যে আমাদের যে শ্রমবাজার বা আন্তর্জাতিক যে শ্রমবাজার, সেই শ্রমবাজারে বাংলাদেশের জনসংখ্যার একটা চাহিদা রয়েছে, জনশক্তির একটা চাহিদা রয়েছে। তো সঠিকভাবে যদি আমরা দক্ষতার উন্নয়ন করতে পারি এবং কর্মসংস্থান অন্য দেশে, যে দেশগুলোতে আমাদের দেশের শ্রমের চাহিদা রয়েছে, সেই দেশগুলোতে যদি আমরা সঠিক ট্রেনিং এবং ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে যদি আমরা পাঠাতে পারি, তাহলে আমাদের দেশের রেমিটেন্সের পরিমাণ বাড়বে। সো এটা একটা বড় সম্ভাবনা। এছাড়াও যেহেতু বাংলাদেশের জনসংখ্যার আধিক্য বেশি, তার মানে এখানে শ্রমের যে মজুরি, সেই মজুরি কম। যে কারণে বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ আকর্ষণ করার ক্ষমতা বাংলাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি থাকতে পারে, যদি আমরা সেরকম একটা বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারি। তাতে করে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ কম হয়। এটা বাংলাদেশের জন্য একটা বড় সম্ভাবনা। এখন যেই সমস্যাগুলোর কথা আমি শুরুতে আলোচনা করলাম, সেই সমস্যাগুলোর সমাধানের জন্য সম্ভাব্য যে প্রতিকার, সেই প্রতিকারগুলো কি হতে পারে? এখানে অনুমতি দিলে একটা বিষয় অ্যাড করতে চাই। শিওর। স্যার, যে কথাটা বললাম যে আমাদের ডিমান্ডটা বেশি, যেহেতু আমাদের যে লেবার কস্টটা কম আর কি। আবার আমরা বিপরীতে বলছি যে আমরা একটা মিনিমাম ওয়েজ চাই, যেটা আসলে দেওয়া হয় না, তাদের অধিকার হরণ করা হয়। এই জিনিসটা যদি বৃদ্ধি করা হয় তাহলে তো আমাদের প্রোডাকশন কস্টটাও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বাইরের দেশে সেই চাহিদাটা কমে যেতে পারে। এই বিষয়টা আপনি কিভাবে তুলে ধরবেন? আচ্ছা, হ্যাঁ, আসলে বাংলাদেশে যে শ্রমশক্তির আধিক্যের কারণে, অর্থাৎ সাপ্লাই বেশি হওয়ার কারণে তাদের ওয়েজ কম, রাইট? তো ওয়েজ বা মজুরি কম। এখন মজুরি কম হওয়ার কারণে হ্যাঁ, বিনিয়োগ বাড়তে পারে, এটা ঠিক আছে। কিন্তু এইটা দীর্ঘমেয়াদী